হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এইচআর নাহিদ মোটর ভেঞ্চার। আজকের ঈদ যাত্রায় সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। নর্মালি যে কোনো ঈদে আমরা যারা রাজধানীতে থাকি বা পড়াশোনার জন্য বা কর্মের কারণে দেশের বিভিন্ন জায়গাতে থাকি, সেই মানুষগুলো ঈদের ঠিক আগ মুহূর্তে যেটাকে বলে নারীর টানে বাড়ির দিকে ছুটে যাই। তার মধ্যে আমিও একজন। আজকে খুব ভোরবেলা 5টা বাজে, অলরেডি আমরা বের হয়ে পড়েছি আমার গন্তব্যস্থল ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে। এবারের ঈদটা হচ্ছে কোরবানির ঈদ। তো কোরবানির ঈদে আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে কোরবানির হাট। বিভিন্ন জায়গাতে কোরবানির হাট বসে। তো এই যে কোরবানির পশুগুলো আসে গ্রাম থেকে বিভিন্ন ট্রাকের মাধ্যমে, পিকআপের মাধ্যমে, এই যে অতিরিক্ত ট্রান্সপোর্টগুলো সিটিতে থাকে, রাস্তার উপর একটা চাপ বেড়ে যায়। যেমন এই ভোরবেলাতেই আমি হানি ফ্লাইওভারের মুখেই একটা চাপ দেখতে পাচ্ছি, টোটালটাই ঘরমুখো মানুষের চাপ। আর বর্তমানে আমরা সবাই একটু স্বাধীনভাবে যেতে চাই, মানে নিজ ইচ্ছা অনুযায়ী। যেমন আমি আগে বাসে ট্রেনে যাতায়াত করতাম, বাট এখন আমি বাইক নিয়ে ট্রাভেল করি। নিজের একটা স্বাধীনতা থাকে যে আমি এই যে ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজ পড়লাম, হালকা নাস্তা করে বের হয়ে পড়লাম, কোনো নির্দিষ্ট ধরা বাঁধা টাইম নেই। কিন্তু যদি আমার বাস ট্রেন করতে হইতো তাহলে মোটামুটি আমাকে 10 দিন আগে টিকিট করতে হইতো। টিকিট তো পাওয়াই যায় না ঈদের সময়। এটা যারা আমাদের মতো ঈদের টিকিট কাটেন বা কেটেছেন তারাই জানেন আসলে যে ঈদ টিকিট কাটাটা কী পরিমাণ ভোগান্তি। তো সব মিলে আসলে বেশ ভালোই সমস্যার সম্মুখীন হতে হয়। তো যার জন্য এই যাত্রাতে সবার পছন্দের লিস্টে সবার আগে থাকে অবশ্যই বাইক। টুলের সামনে মোটামুটি যতগুলো বাইক দেখা যাচ্ছে সবই ঘরমুখো মানুষের বাইক। সবাই সকাল সকাল বের হয়ে পড়েছে নিজের গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে। আজকে সকালবেলাতেই রাস্তাতে গাড়ির চাপ অনেক বেশি মানে অতিরিক্ত বেশি। যে যার মতো যেভাবে পারছে বাড়ির দিকে ছুটে চলেছে, কেউ বাইকে, কেউ গাড়িতে, কেউ লোকাল ট্রান্সপোর্টে ভেঙে ভেঙে, কেউ দূরপাল্লার বাহন, বাস, ট্রেন, লঞ্চ। উদ্দেশ্যটা প্রথমটাই হচ্ছে বাড়ি ফিরে যাওয়া। আর যারা বাইক নিয়ে যাচ্ছেন তাদের মধ্যে কেউ প্রপার সেফটি গিয়ার মেনটেন করে, সার্টিফাইড হেলমেট, সেফটি গিয়ার, সিটিসি মেনটেন করে যাচ্ছে। আবার কেউ দেখা যাচ্ছে একদমই কিছুই মেনটেন করছে না, যেটা আছে জাস্ট একটা মামলা আটকানোর জন্য মাথায় একটা টুপি পরতে পারলেই হয়েছে, এরকমভাবে বের হয়ে যাচ্ছে। সব রকম মানুষই আছে। কিছু কিছু মানুষের বাইকের ওভারলোড দেখলে আসলেই ভয় করে যে বাইচান্স কোনো একটা দুর্ঘটনায় কি ঘটতে পারে। আসলে বাইক অবশ্যই সুবিধাজনক একটা বাহন, কিন্তু তার পাশাপাশি বাইক অবশ্যই একটা বিপজ্জনক বাহন। বাইক থেকে ঘটতে পারে যে কোনো সময় যে কোনো ধরনের বড় দুর্ঘটনা, এবং যাতে একটা মানুষের জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেই কথা চিন্তা করে অবশ্যই আগে নিরাপত্তার কথা মাথায় রাখতে হয়, তারপরে অন্য চিন্তা। একই সাথে সবাই বের হওয়ার কারণে এক্সপ্রেসওয়েতেও বেশ জায়গায় জায়গাতে জ্যাম লেগে গেছে। মোটামুটি বেশ বড় সিরিয়াল হঠাৎ। যেমন মতিঝিলে ছিল, পোস্তগোল্লা ব্রিজের মুখে ছিল, দোলাইপাড়ে ছিল, এখন তো একদম ছনবাড়ি ব্রিজ, তার মুখে বিরাট বড় সিরিয়াল লেগে গেছে। কিন্তু বেশ সময় লাগবে মনে হচ্ছে। আর আসলে এই এক্সপ্রেসওয়েতে বা হাইওয়েতে গিয়ে জ্যামের জন্য অপেক্ষা করাটা একটু বিরক্তিকর। যারা আমরা সিটিতে সবসময় রাইড করছি আমরা জ্যামের সাথে ইউজ টু অবশ্যই, কিন্তু হাইওয়েতে এটা মানায় নেওয়াটা একটু কষ্টকরই। উপরের রাস্তা বন্ধ কেন চাচা? কি সমস্যা হয়েছে?
তাহলে এদিক দিয়ে যাবো? আচ্ছা, ধন্যবাদ। কোনো একটা সমস্যার কারণে আসলে রাস্তাটা বন্ধ, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। এই যে গাড়িগুলো ইউটার্ন নিয়ে ব্যাক আসতেছে, কেন আসছে এটা কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না। সামনে দেখতে পাচ্ছি পুলিশের র্যাকার আছে, তার মানে নিশ্চয়ই কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে। বাহ, মজা তো। স্কুটারে এরকমভাবে মাঝখানে দুইটা বড় ব্যাগ নিয়ে খুব রিল্যাক্সে চলে যাওয়া যায় তো, কিন্তু বাইকে তো এই ব্যাগগুলো ক্যারি করা বেশ কষ্টই হয়ে যায়। ডানের রোডের চাপ কমানোর জন্য বামের রোডে দিচ্ছে, ডানের রোডে কোনো একটা অ্যাক্সিডেন্ট করছে। শেট শেট শেট, খুবই জঘন্য রকমের অ্যাক্সিডেন্ট। অ্যালিয়ন আর এখানে অ্যাম্বুলেন্স। আল্লাহ, মনে হচ্ছে ত্রিমুখীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ অ্যালিয়নের দেখলাম সামনে পিছনে দুই সাইডেই একদম অবস্থা খারাপ, আর অ্যাম্বুলেন্সে শুধু পিছনে। তার মানে গাড়িটা পিছন থেকে অ্যাম্বুলেন্সকে মারছে, আবার তার পিছন থেকে কেউ একটা মেরে দিচ্ছে। আল্লাহ সবাইকে সুস্থভাবে বাড়ি পাঠানোর তৌফিক দান করুক, কারণ এত খুশি এত আনন্দ নিয়ে বাড়ি ফেরা, এর মাঝে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা আসলে কারোরই মেনে নেওয়ার মতো না। যদি এর পিছনে পড়তে হইতো, একদম পিছনে, কমপক্ষে আমরা 4 কিলো রাস্তা চলে আসছি, তো তাহলে দেখা যাচ্ছে যে বেশ ঝামেলা ছিল। হ্যাঁ, মোটামুটি নিশ্চিত এটা টোল প্লাজার চাপ। যাই হোক, আমরা তো বাইকার, আমরা তো সাধারণ জনগণ না, আমরা হচ্ছে অসাধারণ জনগণ, যার জন্য আমরা তাদের ওই জ্যামের রাস্তায় যাব না, আমরা আমাদের নিজস্ব রাস্তা দিয়ে পদ্মা সেতুতে উঠে টোল দিব। চলে এসেছি আমরা আমাদের ব্যক্তিগত সম্পত্তির রাস্তায়। পুলিশকে দেওয়া হয়েছে একটু জায়গা, যেন বাইকারদের নিরাপত্তা দেয়, তার জন্য বাইকারদের রাস্তার মাঝখানে তারা থানা করেছে। শেট ম্যান, কমপক্ষে 300 বাইকের জ্যাম। লেফট দিয়ে এগানোটাই মনে হয় ওয়াইজ হবে। এটা তো এরকম হয়েছিল আসলে যেদিন পদ্মা সেতুর প্রথম উদ্বোধন হয়, এই উদ্বোধনের দিন এরকম একটা চাঁদ ছিল, যেটা ভিডিওতে দেখেছিলাম, আর আজকে সরাসরি দেখা যাচ্ছে। 2,000 years later. ফাইনালি আমরা আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে। ভাঙা চত্বর চলে এসেছি আমরা। সকাল 7টা বাজে, মোটামুটি রোদ ওঠা শুরু করেছে। এই পর্যন্ত আসতে বেশ প্যারা খেয়েছি, কারণ প্রথম কথা আকাশে মেঘ, এখনও দেখা যাচ্ছে রোদটা এখনও ভালো মতো বের হয় নাই। তো আকাশে এই মেঘের কারণে এমনি ভিজিবিলিটি কম ছিল, তারপরে ভোরবেলাতে তো লাইট এমনিতে কম থাকে, রোদ উঠে নাই। তো রোদ ছাড়া চালানোর সুবিধা পেয়েছি হচ্ছে গরম লাগে না, এখন পর্যন্ত গরমের কিছু টেরই পায় নাই, বরং আরও যেটা হচ্ছে ঠান্ডায় লেগেছে, বাতাস বেশ ঠান্ডা, কিন্তু যেটা হয়েছে মোটামুটি লো ভিজিবিলিটিতে চালাতে গিয়ে বেশ ভালো প্যারা খেয়েছি। অ্যান্ড রাস্তা তো অনেক বিজি, অনেক খেয়াল রেখে বাইক চালাতে হচ্ছে। এক্সপ্রেসওয়ের পরে আমার খুবই পছন্দের একটা রাস্তা, সেটা হচ্ছে এই ফরিদপুর হাইওয়েটা।
এত সুন্দর একটা রাস্তা, কারণ দুই পাশে গাছপালা, এখানে রোদের কোনো তাপ নাই, সুন্দর ঠান্ডা একটা পরিবেশ থাকে, ছায়া থাকে এবং ভিউটা ন্যাচারাল পাওয়া যায়। তো এই রাস্তায় ভিউ দেখতে দেখতে রাইড করার মজা তো আলাদা অবশ্যই। কিন্তু গতবার আমি এই রাস্তায় ওভার স্পিডিংয়ের জন্য মামলা খেয়েছিলাম গত রোজার ঈদে যাওয়ার সময়। তখন স্পিড লিমিট ছিল 60, কিন্তু আসলেই এই রোডে কি 60-তে বাইক চালানো যায়? এটা খুবই ডিফিকাল্ট একটা ম্যাটার। যেমন এই জায়গাটাতে আমি একদম নর্মাল একটা স্পিডে যাচ্ছি, এটা 5000 RPM-এ 60-67। এখন তো সেটাও নাই, এখন তো সেই স্পিড লিমিট 60 কমায় 50 করে দিয়েছে। আসলে জানি না দিন শেষে বাইকারদের ভবিষ্যৎ কি আমাদের দেশের জন্য। কুষ্টিয়া যাওয়ার পথে শ্রাবণের বাসার সামনে দিয়ে যাওয়া, তো ফোন দিল মামা, দেখা করে যা। 5:30টায় মনে হয় দিছি। সময় লাগলো, আমি কালকে ঘুম থেকে উঠতে করেছি লেট, ঘুম থেকে লেট করে আমি রওনা দিই 7টায়, 10:30টায়। তুই হিস্টোরি না শুনে এই কথা বললি? পদ্মা সেতু টোলে 30 মিনিট। কালকে ভালো প্রেশার আছে, আরে ভাই প্রচুর প্রেশার, রাস্তায় টানতে পারিনি ভাই। রাস্তায় ভালো প্রেশার আছে। শ্রাবণের সাথে বসে হালকা নাস্তা পানি শেষ করে এখন আবার রওনা দিলাম গন্তব্য কুষ্টিয়ার উদ্দেশ্যে। আরে রাস্তা এইরকম ভিউ পাইলে কি আর যাইতে মন চায় বাসায়? মন চায় সারাদিন রাইডই করি, কিন্তু বাইকের তেল তো আর সাই দিবে না। এই রাস্তাটা জোস, মানে দেখলেই বোঝা যাইতেছে এত সুন্দর, জাস্ট মঞ্জুর হয়ে যাওয়ার মতো। কয়েকটি জেলা পার হয়ে অবশেষে চলে আসলাম কুষ্টিয়াতে। এখন আছি কুষ্টিয়া বাইপাস সড়কে। বাইপাস থেকে সোজা চলে গেল পাবনা ঈশ্বরদীর দিকে, পিছন সাইডটা চলে গেল ঝিনাইদহতে, ডান সাইডটা কুষ্টিয়া শহর। আর আমি এই যে বাম দিয়ে যাচ্ছি, এই বামটা চলে যাচ্ছে হলো মেহেরপুরের দিকে, আমার বাড়ির দিকে। সো অনেক দিন পরে নিজের পরিচিত সেই রাস্তাতে। রাস্তার কাজ চলার জন্য রাস্তার অবস্থা দেখেন কি ভয়াবহ, মানে যাচ্ছে তাই অবস্থা। যাওয়ার সময় তো অর্ধেক ভালো ছিল, অর্ধেকের কাজ চলছিল, ভাবছিলাম অর্ধেক অর্ধেক করে কাজ করবে। এবার তো দেখি পুরা রাস্তা সমান করে ফেলে কাজ করা শুরু করে দিছে। এই ভোগান্তি যে কতদিন যাবে সেটা আসলে আর বলা যাচ্ছে না। টানা 6 ঘন্টা রাইড করার পরে ফাইনালি আমি আমার এলাকাতে, আমার গ্রামে। সো আজকে ভিডিও একটু লং, পুরো ঢাকা টু কুষ্টিয়া আসার জার্নিটা শর্টভাবে আপনাদেরকে দেখানো হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন, চ্যানেলটাকে সাপোর্ট দিন এবং চ্যানেলটার সাথেই থাকুন সবাই। আলহামদুলিল্লাহ সেফলি পাশে পৌঁছে গেলাম। আল্লাহ হাফেজ সবাই।